বিপিএল এর সবশেষ আসরে অদ্ভুত এক ঘটনা ঘটিয়েছিলেন আন্দ্রে রাসেল। আগের রাতে তিনি ক্রিকেট খেলছিলেন, ম্যাচ খেলছিলেন দুবাইয়ের ইন্টারন্যাশনাল টি-20 লিগে, এবং পরের দিন তিনি ঢাকায় এসে নেমে গেলেন বিপিএল এর মঞ্চে রংপুর রাইডার্সের জার্সিতে। যদিও প্লে অফের সেই ম্যাচ রংপুর রাইডার্স হেরেছিল, এবং যে ঘটনাটা ঘটিয়েছিলেন টিম ডেভিড একই সাথে জেমস ভিন্স, যতদূর মনে পড়ে তারা ম্যাচের দিন সকালে ঢাকায় এসে খেলতে নেমে গিয়েছিলেন। তো বিপিএলে এই ধরনের ঘটনা আসলে ঘটে, কিন্তু আইপিএলে আজ অব্দি এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান যদি দিল্লি ক্যাপিটালস হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নামেন দিল্লির মাঠে, সেটা একটা রেকর্ড হবে। অর্থাৎ আগের রাতে ইনফ্যাক্ট সংযুক্ত আরব আমিরাতে খেলা হয়েছে শারজাতে, সেখানে বাংলাদেশের হয়ে খেলার পর 24 ঘন্টা না যেতে আইপিএল এর মঞ্চে নেমে যাওয়া, তো নিশ্চিতভাবে সেটা আসলে একটা রেকর্ড হবে। এখন দেখার ব্যাপার যে দিল্লি ক্যাপিটালস তাকে প্লেইং 11-এ রাখে কিনা। এর আগে জানিয়ে রাখি যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ 27 রানে ম্যাচ জিতেছে, প্রথমে ব্যাট করে 191 করে 7 উইকেটে, যেখানে আমরা পারভেজ হোসেন ইমনের রেকর্ড করা সেঞ্চুরি দেখেছি 54 বলে 100 রান, যেখানে তিনি 9টা ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন, এবং জবাব দিতে নেমে 164 রানে গুটিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। তবে একটা সময় একটুখানি কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা, যখন আসলে তাদের রান ছিল 154 5 উইকেটে, তখন মনে হচ্ছিল যে সংযুক্ত আরব আমিরাত একটা অঘটন ঘটাতেও পারে, কিন্তু বাংলাদেশের বোলাররা সেই সুযোগটা আসলে তাদেরকে দেয়নি। তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে 22 রানে 2 উইকেট নিয়েছেন। এরপর মাহদি 4 ওভার বল করে 2 উইকেট নিয়েছেন, 55 রান খরচা, হি ওয়াজ এক্সপেন্সিভ। হাসান মাহমুদ 4 ওভার বল করে 33 রানে নিয়েছেন 3 উইকেট। মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করেছেন, 17 রান দিয়ে উইকেট নিয়েছেন 2টো। সবচেয়ে কিপটে বোলিং করেছেন, সবচেয়ে কি বলবো, ইকোনমিক্যাল বোলিং করেছেন, এবং প্রথম ওভারেই তিনি আসলে উইকেট নিয়েছেন। সো সেই ক্ষেত্রে মুস্তাফিজের যে তার পারফরমেন্স নিয়ে তো নতুন করে বলার কোনো কিছু আসলে নেই। তো এখন দেখার ব্যাপার যে তাকে নিয়ে আসলে দিল্লি ক্যাপিটালস এই রিস্ক নেয় কিনা, কারণ এরকম ঘটনা আইপিএলে তো এর আগে ঘটেছে বলে আমার মনে হয় না। বাস্তবতা যেটা, যে যখন আসলে ওদের ওপেনার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক সে সিদ্ধান্ত নিল যে আইপিএলে আর সে ফিরছে না ব্যক্তিগত কারণ দেখিয়ে, তখন দিল্লি ক্যাপিটালস তারা মুস্তাফিজুর রহমানকে দলভুক্ত করে। কিন্তু মূল যে কারণটা ছিল, তখনই দিল্লি জানতো যে মিচেল স্টার্ক আর আইপিএলে ব্যাক করছেন না। দিল্লি ক্যাপিটালসের মেইন বোলার 14 উইকেট নিয়েছেন, লিডিং উইকেট টেকার ছিলেন দলের পক্ষে, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টকে তিনি লিড করছিলেন। অল অফ এ সাডেন যখন এই ঘটনাটা ঘটলো, তখন হন্য হয়ে তড়িঘড়ি করে একজন ফাস্ট বোলারের খোঁজে নামে দিল্লি ক্যাপিটালস, এবং তাদের নজর পড়ে মুস্তাফিজুর রহমানের দিকে। এর আগেও 2টো সিজন মুস্তাফিজ খেলেছেন এই টিমে। রেকর্ড বলা যায় যে রেকর্ড পারিশ্রমিকে 6 কোটি রুপিতে মুস্তাফিজকে তারা দলভুক্ত করে। এরপরে বিসিবি কিন্তু প্রথমে এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল 2 ম্যাচের জন্য, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ খেলে তারপরে আইপিএলে গিয়ে 2 ম্যাচ খেলবেন। দিল্লি রিকোয়েস্ট করে, অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেন তাকে 3 ম্যাচের জন্য ছাড়া হয়, এবং সেই অনুরোধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে দিল্লি 3 ম্যাচেই মুস্তাফিজকে আসলে চাইছে একাদশে, স্ট্রেইট একাদশে। তো সেই ক্ষেত্রে যদি গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে নেমে যান ফিজ, তাহলে তো ওই ঘটনাটাই ঘটবে যে 24 ঘন্টার ভেতরে ন্যাশনাল টিমের হয়ে এক দেশে ক্রিকেট খেলে আবার আইপিএলে গিয়ে তিনি একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নেমে যাবেন। সেটা হওয়ার সম্ভাবনা আসলে প্রবল, বাকিটা তো আসলে সময় বলে দেবে। এবং পয়েন্ট টেবিলে খুবই একটা ক্রুশাল স্টেজে এই মুহূর্তে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যাদের পক্ষে প্লে অফ খেলা সম্ভব। বাকি 3 ম্যাচের রেজাল্টের উপরে সব কিছু নির্ভর করছে। তো দেখা যাক মুস্তাফিজকে গুজরাট টাইটান্সের বিপক্ষে একাদশে দেখা যায় কিনা।